আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ। শুরু করছি আমরা হোল্ডিং কোম্পানির ক্লাস 1। আজকের ক্লাসে আমরা শুরুতে রুলস এবং প্রবলেম 2 সমাধান করব। প্রবলেম 2 ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। হোল্ডিং কোম্পানির একটা অঙ্ক পারলে পুরো চ্যাপ্টারটাই পারা যায়। তো শুরুতে রুলসটা দেখে নিব। রুলস এবং অঙ্ক এ টু জেড একরকম। হোল্ডিং কোম্পানিতে করণীয় প্রথমে 8টি ওয়ার্কিং করতে হয়, তারপর কনসোলিডেটেড ব্যালেন্স শিট। এই অঙ্কের মূল কাঠামটা হচ্ছে মেন হচ্ছে ওয়ার্কিংস। 8টা ওয়ার্কিং, 8টাই লাগবে, বাড়বে না কমবে না। তাহলে শুরুতে আমরা 8টা ওয়ার্কিং নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে কনসোলিডেটেড ব্যালেন্স শিট। শুরুতে আছে ওয়ার্কিং 1 হোল্ডিং রেশিও বের করব। এই হোল্ডিং রেশিও মানে শেয়ারটাকে অনুপাত করব। ওয়ার্কিং 2 কারেন্ট ইয়ার প্রফিট ক্যালকুলেশন। এটা এক এক সময় এক এক রকম হয়, এটা হচ্ছে প্রশ্নের উপর ডিপেন্ড করবে। যদি সমন্বয়ে কোনো প্রফিট থাকে তখন সমন্বয়ের মাধ্যমেই বের করতে হয়, আর সমন্বয় না থাকলে ব্যালেন্স শিটে যে প্রফিট দেওয়া থাকে তাকেই আমরা কারেন্ট ইয়ার প্রফিট বলি। তাহলে এটা অঙ্ক থেকে বুঝতে হবে। কারেন্ট ইয়ার প্রফিট আবার দুই রকম হয়। কারেন্ট ইয়ার প্রফিট দুই প্রকার। শেয়ার ক্রয়ের আগের প্রফিট মানে ক্যাপিটাল প্রফিট, শেয়ার ক্রয়ের পরের প্রফিট মানে হচ্ছে রেভিনিউ প্রফিট। তাহলে এটা শেয়ার ক্রয়ের তারিখের উপর ডিপেন্ড করবে। ওয়ার্কিং 3 ক্যাপিটাল প্রফিট ক্যালকুলেশন। এখানে সর্বোচ্চ 4টা কথা আসছে নিয়মে: জেনারেল রিজার্ভ, লাস্ট ইয়ার প্রফিট, আন্ডার ভ্যালুড অ্যাসেট, ওভার ভ্যালুড অ্যাসেট। এই ওয়ার্কিং 2 আর 3 এক এক অঙ্কে এক এক রকম হয়, বাট বাকি সবগুলো অঙ্কে একই রকম হয়। নিয়মে যা আছে এ টু জেড সব এক হয়। এই ওয়ার্কিং 4-এর নির্দিষ্ট একটা নিয়ম আছে, তারপরেও এই যে 4টার বাইরে যাবে না। কোন অঙ্কে একটা হবে, কোন অঙ্কে 2টা, সর্বোচ্চ 3টা হতে পারে। আন্ডার ভ্যালুড হলে ওভার ভ্যালুড হয় না। ওয়ার্কিং 4 গুডউইল অর ক্যাপিটাল রিজার্ভ ক্যালকুলেশন। গুডউইল অর ক্যাপিটাল রিজার্ভ ক্যালকুলেশন শুরুতে ফেস ভ্যালু অফ শেয়ার, এর সাথে যোগ হয় ক্যাপিটাল প্রফিট, তার থেকে বাদ যায় কস্ট প্রাইস। কস্ট প্রাইস মানে হলো ইনভেস্টমেন্টের টাকাটা, কস্ট প্রাইস ফর ইনভেস্টমেন্টের টাকাটা। এই যে ওয়ার্কিং 4-এ 3টা কথা আছে, তো প্রতিটা অঙ্কে 3টাই ঘটবে। নিয়মে যে 3টা কথা আছে প্রতিটা অঙ্কে 3টাই ঘটবে। শুধু ওয়ার্কিং 1, ওয়ার্কিং 2 অ্যান্ড ওয়ার্কিং 3টা এক এক অঙ্কে এক এক রকম হয়, বাট বাকি সকল ওয়ার্কিংগুলো সব অঙ্কে একই রকম হয়। ওয়ার্কিং 5 রেভিনিউ প্রফিট ক্যালকুলেশন। এটা কারেন্ট ইয়ার থেকে চলে আসবে, রেভিনিউর অংশটা কারেন্ট ইয়ারের রেভিনিউর অংশটুকু আসবে। তাহলে ওয়ার্কিং ওয়ার্কিং 5-এ রেভিনিউ প্রফিট ক্যালকুলেশন। শুরুতে কারেন্ট ইয়ার প্রফিটটা চলে আসবে, যেটা ওয়ার্কিং 2-তে পাওয়া যায়। জাস্ট এখানে এনে শেয়ার অনুপাতে ভাগ করতে হয়, শেয়ার অনুপাতে বন্টন করলেই হয়ে যায়। ওয়ার্কিং 6 আন্ডারলাইজ প্রফিট ক্যালকুলেশন। এটা যদি প্রফিটটা অন কস্ট বলা থাকে তাহলে আন্ডারলাইজ প্রফিটের সূত্র অ্যামাউন্ট গুণ রেট বা 100 যোগ রেট। আর যদি প্রফিট অন সেলস বলে তাহলে সূত্র অ্যামাউন্ট গুণ রেট। তাহলে প্রশ্নের উপর ডিপেন্ড করবে। অন কস্ট বললে এক সূত্র, অন সেলস বললে আরেকটা সূত্র। অন কস্ট বললে একটা, অন সেলস বললে আরেকটা। ওয়ার্কিং 7 মাইনরিটি ইন্টারেস্ট ক্যালকুলেশন। মাইনরিটি ইন্টারেস্ট ক্যালকুলেশন শুরুতে ফেস ভ্যালু অফ শেয়ার, ক্যাপিটাল প্রফিট যোগ রেভিনিউ প্রফিট বিয়োগ আন্ডারলাইজ প্রফিট, বিয়োগ আন্ডারলাইজ প্রফিট। এটা এই আন্ডারলাইজ প্রফিটটা খুব কম অঙ্কেই হয়। হ্যাঁ, এই আন্ডারলাইজ প্রফিটটা খুব কম অঙ্কেই পাওয়া যাবে। তারপর আছে ওয়ার্কিং 8 প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। শুরুতেই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বসবে, এর সাথে যোগ রেভিনিউ প্রফিট মাইনাস আন্ডারলাইজ প্রফিট। এই আন্ডারলাইজ প্রফিটটা অলওয়েজ হবে। ওয়ার্কিং 6-এ যে আন্ডারলাইজ প্রফিট পাবো, এটা যদি এইচ করে, এইচের যদি প্রফিট হয় তাহলে ডাইরেক্ট 8-এ চলে আসবে। আর এই প্রফিটটা যদি এস করে তাহলে এসের লাভ ক্ষতি মানেই দুইজন পাবে, এইচ আর এস। এস প্রতিষ্ঠানের মালিক, মূল প্রতিষ্ঠানের মালিক হচ্ছে এস, তার থেকে এইচ শেয়ার ক্রয় করে নেয়, তো বেশি পরিমাণে ক্রয় করে, তাই তাকে বলা হয় হোল্ডিং, আর এ থেকে যায় সাবসিডারি। তাহলে এস এর লাভ ক্ষতি মানেই দুইজন পাবে। তাহলে এস প্রতিষ্ঠানের মালিক যেহেতু, সে যে লাভ ক্ষতি পাবে, তার পার্টনার যেহেতু এইচ, এস এর থেকে শেয়ার ক্রয় করেছে, তাহলে এস এর লাভ ক্ষতি মানেই অলওয়েজ এইচ পাবে। তাই আন্ডারলাইজ প্রফিটটা কে করছে এটা দেখতে হবে। যদি এইচ করে, ম্যাক্সিমাম অঙ্কে এইচ করে, এইচ করলে ওয়ার্কিং 8-এ যাবে শুধুমাত্র। আর যদি এস করে তাহলে দুইজনকে শেয়ার অনুপাতে ভাগ করে দিব। দেন এস ওয়ার্কিং 7 মানে এসের টাকার জন্য ওয়ার্কিং করি, আর ওয়ার্কিং 8 মানে এইচের টাকার জন্য করি। তাই যদি এস করে তাহলে 7 থেকেও বাদ যাবে আন্ডারলাইজ প্রফিট, 8 থেকেও বাদ যাবে আন্ডারলাইজ প্রফিট। ওকে, খুবই গুরুত্বপূর্ণ কথা। ওয়ার্কিং 8 এবং ওয়ার্কিং
4 এবং 8 করব এইচের টাকা দিয়ে, আর বাকি সকল ওয়ার্কিং করবে এসের টাকা দিয়ে। একই নামে ব্যালেন্স শিটে দুয়ে ঘরে টাকা থাকবে, এইচের ঘরেও টাকা থাকবে, এসের ঘরেও টাকা থাকবে। তাই খুব গুরুত্বপূর্ণ কথা, কোন টাকা দিয়ে আমরা ওয়ার্কিং করব। তাহলে ওয়ার্কিং 4 আর 8 করব এইচের টাকা থেকে, ওয়ার্কিং 4 ওয়ার্কিং 8 করব এইচ থেকে টাকা নিয়ে, বাকি সব ওয়ার্কিং করব এস থেকে টাকা নিয়ে। এই যে 8টা ওয়ার্কিং করব, এই 8টা ওয়ার্কিং থেকে ব্যালেন্স শিটে যাবে মাত্র 4টা ওয়ার্কিং। ওয়ার্কিং 4-এ যদি গুডউইল পাই তাহলে অ্যাসেটে যাবে, ক্যাপিটাল রিজার্ভ পাইলে দায়ে যাবে। ওয়ার্কিং 6 অলওয়েজ অ্যাসেট পাশে যাবে, স্টক থেকে বাদ যাবে। ওয়ার্কিং 6-এ আমরা পাবো আনরিয়ালাইজ প্রফিট। তো অলওয়েজ ওয়ার্কিং 6 অ্যাসেট পাশে স্টক থেকে বাদ যাবে। ওয়ার্কিং 7 আর 8 অলওয়েজ দায় পাশে বসবে। তাহলে এই যে 8টা ওয়ার্কিং করলাম, 8টা ওয়ার্কিংয়ের 4টা ওয়ার্কিং মাত্র ব্যালেন্স শিটে যাবে। ওয়ার্কিং 4, 6, 7, 8। 4-এ গুডউইল পাইলে অ্যাসেট, ক্যাপিটাল রিজার্ভ পাইলে লাইবিলিটিজ। 6 অলওয়েজ অ্যাসেট পাশে স্টক থেকে বাদ যাবে। ওয়ার্কিং 7, ওয়ার্কিং 8 অলওয়েজ দায় পাশে বসবে। ওয়ার্কিং 7, 8 অলওয়েজ দায় পাশে বসবে। এই হলো পুরো চ্যাপ্টারের কথা, পুরো চ্যাপ্টারের করণীয় 8টা ওয়ার্কিং। আর মূল রিকোয়ারমেন্ট হচ্ছে ব্যালেন্স শিট করতে বলবে, অলওয়েজ তোমাকে 8টা ওয়ার্কিং করতে হবে। একটা অঙ্ক পারলে পুরো চ্যাপ্টার পারবা। আমি বলবো যদি এই 2 নাম্বার ম্যাথটা পারো তো সব পারবা। প্রতিটা অঙ্ক একই রকম, প্রত্যেকটা অঙ্ক একই রকম। একটা অঙ্ক বারবার করবা, এই 2 নাম্বার অঙ্ক বাসায় বারবার করবা, রুলসটা মুখস্থ হয়ে গেলেই অঙ্ক সহজ হয়ে যাবে। তো শুরুতে দেখি, ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স প্রিপার কনসোলিডেটেড ব্যালেন্স শিট। এটাই হচ্ছে রিকোয়ারমেন্ট, একত্রীকরণ ব্যালেন্স শিট। এইচ এবং এস এর একত্রে করে ব্যালেন্স শিট তৈরি করবো 31 ডিসেম্বর 5 সালে। প্রথমে আমরা অ্যাসেট পাশটা দেখি। আমাদের তথ্যটা দেওয়া আছে, ফিক্সড অ্যাসেট দেওয়া আছে, ইনভেস্টমেন্ট করেছে 1400 শেয়ার এস লিমিটেডে। কে করেছে? এইচের ঘরে টাকা আছে, মানে এইচ করেছে। এর অর্থ হলো এইচ 1400 শেয়ার ক্রয় করে নিয়েছে এসের কাছ থেকে। স্টক আছে, ডেপ্টর্স, বিলস রিসিভেবল আছে, ক্যাশ ইন হ্যান্ড আছে। এই যে বিলস রিসিভেবল, একটা ঘরে টাকা আছে, এই এক ঘরে টাকা থাকলে নিজেই সমন্বয়, এক ঘরে টাকা থাকলে সে নিজেই সমন্বয়। তবে এর বিপরীত নাম অপোজিট পাশে থাকতে হবে। বিল রিসিভেবলের বিপরীত নাম হলো বিলস পেয়েবল, তাহলে এটি নিজেই সমন্বয়। বিলস পেয়েবল আছে, তার মানে এটি নিজেই সমন্বয়। তাহলে মনে রাখবা, এক ঘরে টাকা থাকলে সেটা নিজে সমন্বয় হয়। এরপরে আছে আমাদের দায় পাশে আছে শেয়ার ক্যাপিটাল আছে। এইচের আছে 10 লাখ টাকা, এসের আছে 2 লাখ টাকা। মূল কোম্পানি এখানে আমাদের মূল কোম্পানি এখানে এস। দেখতে হবে এসের মোট শেয়ার কত আছে। তাহলে এসের প্রতি শেয়ারের মূল্য 100 টাকা, এসের 2 লাখ টাকা আছে, 100 দিয়ে ভাগ করো, তাহলে 2000 শেয়ার আছে। তাহলে এস হচ্ছে মূল কোম্পানি। প্রথমেই দেখব যে এসের কতগুলো শেয়ার আছে। তাহলে এসের শেয়ার ক্যাপিটাল কত? 2 লাখ টাকা। প্রতি শেয়ারের মূল্য কত? 100। তাহলে 2 লাখ ভাগ 100, 2000 শেয়ার। এসের কাছ থেকে এইচ অলওয়েজ শেয়ার ক্রয় করে নেয়, তাহলে কত শেয়ার কিনেছে? 1400। তাহলে এসের আর থাকে কত বলো তো? 600। তোমাদের কাছে 2000 শেয়ার আছে, আমি তোমাদের কাছ থেকে 1400 শেয়ার ক্রয় করে নিলাম, তাহলে আর তোমাদের থাকবে কত? 600। এই যে 600 আর এই যে 1400, এটাকেই অনুপাত করব। এটাই লাভ লোকসান অনুপাত, যেটাকে আমরা হোল্ডিং রেশিও বলি। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এইচের ঘরে আছে 2,80,000 টাকা। তারপর আছে প্রফিট আপ টু ডিসেম্বর 2004, 34,000, এটা লাস্ট ইয়ার বলা হয়, অঙ্ক করতেছি 5 সালের। আর লেস লস ফর 5 সাল 8,000, এই দুটো সমন্বয় করে আছে 26,000 টাকা। দুটি সমন্বয় করে আছে 26,000 টাকা। এরপরে আছে আমাদের বিলস পেয়েবল। এই বিলস পেয়েবলের টাকাটা হবে এই 6,000 টাকা। বিলস পেয়েবলের টাকাটা হবে 6,000। জেনারেল রিজার্ভ, এর টাকা 1,10,000 এবং 40,000। জেনারেল রিজার্ভ 1,10,000 এবং 40,000। সানড্রি ক্রেডিটর্স 12,000। এখানে একটু একটা টাকা তো দেওয়া নাই দেখছি। সানড্রি ক্রেডিটর্স 12, আরেকটি হবে এখানে আমাদের ক্রেডিটর্সের টাকাটা মিস্টেক আছে। ক্রেডিটর্সের টাকাটা মিস্টেক আছে। আমরা ব্যালেন্স শিট করার সময় এটা আমার অপারেটর ভুল করছে, এখানে টাকার ফিগারটা দেয়নি। আমরা ব্যালেন্স শিট করার সময় এটা বুঝতে পারবো যে ক্রেডিটর্সের আর একটা এসের ঘরের টাকাটা কত। এখন আপাতত এটা এভাবেই থাক। আমাদের বলা হচ্ছে আদার ইনফরমেশন 1 নাম্বার সমন্বয়। এইচ লিমিটেড একোয়ার্ড দ্য শেয়ার অফ এস লিমিটেড 1 জানুয়ারি 2005। শেয়ার ক্রয়ের তারিখের উপর ডিপেন্ড করে কারেন্ট ইয়ার
প্রফিটটা নির্ভর করে যে ক্যাপিটাল প্রফিট হবে কতটুকু, রেভিনিউ প্রফিট। জানুয়ারিতে শেয়ার ক্রয় করেছি, কারেন্ট ইয়ার বলতে জানুয়ারি থেকে ডিসেম্বর সময়কে বোঝায়। তো জানুয়ারিতেই শেয়ার ক্রয় করেছি, তার মানে সম্পূর্ণ টাকাটাই শেয়ার ক্রয়ের পরে পড়েছে। কারেন্ট ইয়ার প্রফিট সম্পূর্ণটাই শেয়ার ক্রয়ের পরে পড়ছে, তাহলে সবটাই রেভিনিউ প্রফিট হবে, রেভিনিউ প্রফিট। আর যদি এখানে শেয়ার ক্রয় করতাম মনে করো এপ্রিলের 1 তারিখে, তাহলে শেয়ার ক্রয়ের পূর্বে কয় মাস পড়তো, 3 মাস, এইটুকু হতো ক্যাপিটাল, 3 মাস হতো ক্যাপিটাল। পরে পড়ছে কয় মাস, 9 মাস, এই 9 মাস হতো রেভিনিউ। তাহলে শেয়ার ক্রয়ের তারিখের উপরে নির্ভর করে কারেন্ট ইয়ার প্রফিট আবার বন্টন করতে হয়। শেয়ার ক্রয় যদি আমরা এপ্রিলে করি, জানুয়ারি ছাড়া যে কোনো মাসে করি, তাহলে যেই মাসে কিনবো তার আগ পর্যন্ত হবে ক্যাপিটাল, পরেরটুকু হবে রেভিনিউ। যদি আমরা এপ্রিলে ক্রয় করি তাহলে পূর্বে 3 মাস ক্যাপিটাল, পরের 9 মাস রেভিনিউ। যদি জুলাইয়ের 1 তারিখে ক্রয় করি, পূর্বে 6 মাস ক্যাপিটাল, পরের 6 মাস রেভিনিউ। 2 নম্বর সমন্বয়, জেনারেল রিজার্ভ অফ এস লিমিটেড রিমেইন আনচেঞ্জড। তাহলে জেনারেল রিজার্ভের কোনো পরিবর্তন হয়নি। জেনারেল রিজার্ভের যদি পরিবর্তন হয়, এই পরিবর্তন দিয়ে কারেন্ট ইয়ার প্রফিট বের করতে হয়। তো পরিবর্তন হয়নি মানে এই সমন্বয়ের কোনো কাজ নেই। সানডে ডেপ্টর্স অফ এস লিমিটেড ইনক্লুড 3000 রিসিভেবল ফ্রম এস লিমিটেড। ডেপ্টর্সের মধ্যে অন্তর্ভুক্ত আছে যখনই এইচ আর এস এর মধ্যে লেনদেন হবে তাকে বলা ইন্টার ট্রানজ্যাকশান। এই ইন্টার ট্রানজ্যাকশানগুলো ব্যালেন্স শিটে কাজে লাগবে, যখন ব্যালেন্স শিট করব তখন এটা বোঝাবো। আর সকল ইন্টার ট্রানজ্যাকশান মনে রাখবা বাদ যায়। তো ডেপ্টর্সের অন্তর্ভুক্ত মানে এটা ডেপ্টর্স থেকেও বাদ যাবে, আর এর ভাইয়ের নাম কি, ক্রেডিটর্স, ক্রেডিটর্স থেকেও বাদ যাবে। তাহলে দেনাদার পাওনাদার সমপর্যায়ের, দেনাদার একজন দেনাদার বাড়লে পাওনাদারও বাড়বে, আবার দেনাদার কমা মানে পাওনাদারও কমা। তাহলে ইন্টার ট্রানজ্যাকশন হয় এমন ধরনের যে সমজাতীয় ভাইদের মধ্যে, যেমন বিল রিসিভেবলের সাথে পেয়েবলের সমন্বয় হয়, ডেপ্টর্সের সাথে ক্রেডিটর্সের সমন্বয় হয়, এগুলো হলো ইন্টার ট্রানজ্যাকশন। এবার বলা হচ্ছে তাই স্টক অফ এস লিমিটেড ইনক্লুড গুড সেন্ড বাই এইচ। এই যে স্টকটা কে সেন্ড করেছে, এইচ। এইচ সেন্ড করেছে মানে এইচ বিক্রয় করেছে, তাহলে এইচ এর প্রফিট। এইচ এর প্রফিট হলে এটি ওয়ার্কিং শুধুমাত্র 8-এ যাবে। অ্যাট এ মার্কেট প্রাইস 4000 হুইচ ইনক্লুড 25% প্রফিট অন কস্ট। তাহলে আন্ডারলাইজ প্রফিট ওয়ার্কিং 6-এ কাজে লাগবে এটা। দ্য বিলস অফ এস লিমিটেড আর পেয়েবল অনলি টু এইচ লিমিটেড। এস আর এইচ এর মধ্যে লেনদেন হলেই সেটা ইন্টার ট্রানজ্যাকশন। এখন এখানে টাকার পরিমাণ বলে নাই, তাহলে বিল রিসিভেবল আছে 10,000 আর বিলস পেয়েবল এই 6,000। তো যেটা কম টাকা সেটা দ্বারা ইন্টার ট্রানজ্যাকশন হবে, তাহলে এই 6,000 টাকা দ্বারা ইন্টার ট্রানজ্যাকশন। তাহলে বিলস পেয়েবল থেকেও বাদ যাবে 6, বিল রিসিভেবল থেকেও বাদ যাবে 6। যখনই মনে রাখবো এস আর এইচ এর মধ্যে লেনদেন তাকে বলা হয় ইন্টার ট্রানজ্যাকশন, আর এটা মানে অলওয়েজ বাদ যাবে। ইন্টার ট্রানজ্যাকশন অলওয়েজ কী হবে, বিয়োগ হবে। তাহলে বিলস পেয়েবল থেকেও বাদ, রিসিভেবল থেকেও বাদ। যখন টাকার পরিমাণ সমন্বয়ে বলবে না, তখন যার টাকা কম সেই টাকা দ্বারা সমন্বয়, সেটি সমন্বয়ের টাকা। এটা যেমন সানডে ক্রেডিটর্স বলা ছিল, ডেপ্টর্স বলা ছিল 3000, তো এটাই টাকা বলিনি, তাহলে ওইটা 3000 ডেপ্টর্স থেকেও বাদ, ক্রেডিটর্স থেকেও বাদ। কিন্তু এটা পেয়েবল, তো এটা বিলস পেয়েবল, বিলস পেয়েবলের 6000, এটা পেয়েবল থেকেও বাদ, রিসিভেবল থেকেও বাদ। ছোট টাকাটাই সমন্বয়ের টাকা। 6 নম্বর সমন্বয়, ফিক্সড অ্যাসেট অফ এস লিমিটেড আন্ডার ভ্যালুড বাই 4000। এই আন্ডার ভ্যালুড অ্যাসেট ওয়ার্কিং 3-তে যোগ হয়, ওয়ার্কিং 3-তে যোগ হয়, আর ব্যালেন্স শিট একবার যোগ হয়। মনে রাখবো এই প্রত্যেকটা ব্যালেন্স শিটের এন্ট্রি একবার বসে, হয় ওয়ার্কিংয়ে বসবে না হলে ব্যালেন্স শিটে বসবে, আর সমন্বয়েরগুলো 2বার বসবে। তাহলে এই অঙ্কের মূল থিম হচ্ছে প্রথমে আমাদের ওয়ার্কিং করে নিতে হবে 8টা তো 8টাই। ওয়ার্কিং 1 শেয়ারের অনুপাত করব। তাহলে এইচ লিমিটেড 1400 শেয়ার কিনেছে, এস এর শেয়ার ক্যাপিটাল 2 লাখ, প্রতি শেয়ারের মূল্য 100, তাহলে 2 লাখ ভাগ 100 মানে 2000। তাহলে 2000 থেকে 1400 কিনে নিলে আর থাকে কত, 600। এই শেয়ারটাকেই অনুপাত করব। তাহলে ওয়ার্কিং 1 হোল্ডিং রেশিও এইচ লিমিটেড ইস টু এস লিমিটেড। তাহলে এইচ কত শেয়ার কিনেছে, 1400। তাহলে এস এর প্রথমে ছিল কত সেটা বের করে নিলাম 2000, তার থেকে এইচ কিনেছে 1400, তাহলে এস এর থাকলো 600। অনুপাত করব, এই দুটো করে শূন্য আগে সবার বাদ দাও, থাকে 14 আর 6, আরও ছোটো করা যায়, 2 দিয়ে ভাগ করো, 7 দুকোণে 14, 3 দুকোণে 6, তাহলে 7:3। ওয়ার্কিং 1 কমপ্লিট হলো, হোল্ডিং রেশিও 7:3। ওয়ার্কিং 1 সবাই বুঝতে পারছো? আমি বলেছি একটা অঙ্ক পারলে সব পারবা, এই জন্য আজকের অঙ্কে সবাই একটু ফিডব্যাক দিবা ঠিকঠাক করে, না বুঝলে আমি বারবার বুঝাবো। এই অঙ্কটা পারলে পুরো চ্যাপ্টারের সব পারবা। ওয়ার্কিং 1 এই যে অঙ্কে যা করেছি 100টা অঙ্ক করবো, 100টাই এভাবেই হবে, কোনো পরিবর্তন হবে না কখনোই। ওকে, বুঝতে পারছো সবাই?
ওকে, একটু ফিডব্যাক দিব আজকের অঙ্কটা বুঝে যাও, পুরো চ্যাপ্টার হয়ে যাবে, আর 10 মার্ক শিওর আসবে এখান থেকে। ওয়ার্কিং টু কারেন্ট ইয়ার প্রফিট বলেছিলাম, এই এই ওয়ার্কিং টুর কোনো রুলস লিখি নাই, এটা অঙ্ক থেকেই বুঝতে হবে। তো আমাদের সমন্বয়ে কোনো প্রফিটের কোনো ব্যালেন্স নেই, যদি সমন্বয়ে লাভ ক্ষতির ব্যালেন্স না থাকে তাহলে ব্যালেন্স শিটে যা থাকবে সেটাই কারেন্ট ইয়ার প্রফিট। তো কারেন্ট ইয়ার অঙ্ক করতেছি 5 সাল, তাহলে 5 সালের প্রফিট মানে কারেন্ট ইয়ার। এখন 5 সালে দেখো ভাই লস হয়েছে, আর ওয়ার্কিং টু কার টাকা দিয়ে করবো, এসের টাকা, এটাও প্রফিট কিন্তু, তো এটা এইসের ঘরে আছে, আমাদের দরকার এসের ঘরে যেটা আছে। দেখো এই দুটো সমন্বয় করে এসের ঘরে আছে, দ্যাট মিনস এই দুইটাই এসের টাকা। তাহলে ওয়ার্কিং টুতে আমরা কারেন্ট ইয়ার প্রফিট বের করব। তো 5 সালে দেখো ভাই লস হয়েছে, তাহলে আমরা বলবো কারেন্ট ইয়ার লস। সমন্বয়ে লাভ ক্ষতির ব্যালেন্স না থাকলে ব্যালেন্স শিটে যেটা থাকবে সেটাই কারেন্ট ইয়ার প্রফিট হয়ে যাবে। আর সমন্বয়ে যদি ব্যালেন্স থাকে, সমন্বয়ের টাকার সাথে এই টাকাটা যোগ বিয়োগ করব, করে আমরা ব্যালেন্সটা বের করব। ওকে, তাহলে কারেন্ট ইয়ার লস হয়েছে, সরাসরি পেয়ে যাচ্ছে 8,000। এখন এই লস আবার মাস অনুপাতে বন্টন করতে হয়, যে ক্যাপিটাল প্রফিট, রেভিনিউ প্রফিট, এটা ডিপেন্ড করে শেয়ার ক্রয়ের তারিখের উপরে। শেয়ারটা ক্রয় করেছি জানুয়ারিতে, কারেন্ট ইয়ার মানে কোন সময়কে বুঝি, জানুয়ারি টু ডিসেম্বর, এই সময়টা কারেন্ট ইয়ার। এখন জানুয়ারিতেই ক্রয় করেছি, তাহলে সম্পূর্ণ প্রফিটটাই শেয়ার ক্রয়ের পরে পড়েছে, এখানে তো প্রফিট না লস, সম্পূর্ণ টাকাটাই কি শেয়ার ক্রয়ের পরে পড়েছে, তাহলে সম্পূর্ণটাই রেভিনিউ লস। এটা ডাইরেক্ট ওয়ার্কিং 5-এ চলে যাবে, এখানে আর বন্টন হবে না। কিন্তু এই ক্রয়ের তারিখ যদি বলতো এপ্রিলের 1 তারিখ, তাহলে এই 8,000কে আবার বন্টন করতাম। এপ্রিলের পূর্বে জানুয়ারি পর্যন্ত কয় মাস, 3 মাস, এই 3 মাস হতো ক্যাপিটাল, 9 মাস হতো রেভিনিউ। শেয়ার ক্রয়ের তারিখের উপর ডিপেন্ড করে কারেন্ট ইয়ার প্রফিট বন্টন করতে হয়। তাহলে জানুয়ারিতে ক্রয় করলে পুরোটাই রেভিনিউ, কিন্তু জানুয়ারি বাদে মনে করে এপ্রিল ক্রয় থাকতে পারে, বা জুনে থাকতে পারে, বা জুলাইতে থাকতে পারে, যা বলবে, যেই দিন ক্রয় করব তার আগেরটা ক্যাপিটাল, পরেরটা রেভিনিউ। ওকে, তাহলে এখানে আর বন্টন হচ্ছে না, এখানেই শেষ। ওয়ার্কিং 3 ক্যাপিটাল প্রফিট ক্যালকুলেশন। এই ক্যাপিটাল প্রফিটের নিয়মে 4টা কথা আমরা দেখে আসলাম। সর্বোচ্চ 4টা ঘটবে, এর বেশি ঘটার সুযোগ নাই, কখনো 1টা ঘটবে, কখনো 2টা বা 3টা, সর্বোচ্চ 4টা। তো 4টা কখনো হয় না অবশ্য, কারণ আন্ডার ভ্যালুড অ্যাসেট থাকলে ওভার ভ্যালুড হয় না। তাহলে এই 4টা কথা টানা মুখস্থ করে নিবা। কি কি? শুরুতে জেনারেল রিজার্ভ যোগ লাস্ট ইয়ার প্রফিট যোগ আন্ডার ভ্যালুড অ্যাসেট মাইনাস ওভার ভ্যালুড অ্যাসেট, এই অঙ্কে 3টাই আছে। তাহলে শুরুতে জেনারেল রিজার্ভ, কার টাকা নেব, এসের টাকা নেব, তাহলে এসের টাকাটা হলো এই 40,000 টাকা, এটা জেনারেল রিজার্ভের টাকা। তাহলে জেনারেল রিজার্ভ 40,000, এর সাথে যোগ হবে লাস্ট ইয়ার প্রফিট, এই যে 2004 সালের যে প্রফিট, এটা লাস্ট ইয়ার, আর এই যে আন্ডার ভ্যালুড অ্যাসেট 4,000, এই 3টাই আছে। সর্বোচ্চ এই 3টা ঘটতে পারে, আন্ডার ভ্যালুড হলে ওভার ভ্যালুড আর হয় না। তাহলে ওয়ার্কিং 3 ক্যাপিটাল প্রফিট ক্যালকুলেশন, শুরুতে বসবে জেনারেল রিজার্ভ 40,000 যোগ লাস্ট ইয়ার প্রফিট 34 যোগ আন্ডার ভ্যালুড অ্যাসেট 4, টোটাল 78,000। এটা কার প্রফিট? এসের টাকা, এসের প্রফিট। এসের লাভ ক্ষতি মানেই 2জন পাবে, কারণ এসের কাছ থেকেই এই শেয়ার ক্রয় করেছে, তাহলে এই টাকাকে শেয়ার অনুপাতে বন্টন করে দিব। ওই যে 7:3 পেয়েছিলাম শেয়ার অনুপাতে বন্টন, তাহলে এইস কত পাবে? 78,000 গুণ 7 ভাগ 10, শেয়ারের অনুপাত ছিল 7:3। অনুপাত করা সবাই তো বোঝো, অনুপাতের যোগফল দিয়ে ভাগ হবে, 7 3 10 দিয়ে ভাগ হবে, যারটা বের করবো সেটা দিয়ে গুণ, তাহলে এইসের 7 ভাগ, তাহলে গুণ 7 ভাগ 10 54,600। এস পাবে 3 ভাগ, 78 গুণ 3 ভাগ 10 23,400। ওকে, ওয়ার্কিং 3 পুরোপুরিভাবে কমপ্লিট হলো। ওয়ার্কিং 4 গুডউইল অর ক্যাপিটাল রিজার্ভ ক্যালকুলেশন। এখানে গুডউইলও আসতে পারে, ক্যাপিটাল রিজার্ভও আসতে পারে। মাইনাস ফিগারে আসলে বলবো গুডউইল, প্লাসে আসলে বলবো ক্যাপিটাল রিজার্ভ। তাহলে এই যে ওয়ার্কিং 4 প্রত্যেকটা অঙ্কে একই রকম হবে, কখনোই চেঞ্জ হবে না। নিয়মে যে 3টা কথা বলা আছে, প্রত্যেকটা অঙ্কেই 3টা কথাই হবে। 3টা কথা কি কি ছিল? শুরুতে ফেস ভ্যালু অফ শেয়ার, ওয়ার্কিং 4 কার টাকা দিয়ে করব? এই সেট টাকা দিয়ে, তাহলে ফেস ভ্যালু অফ শেয়ার এটা ওয়ার্কিং 1-এ আছে, ওই যে 1400 শেয়ার, 1400 শেয়ার ওয়ার্কিং 1-এ লেখা আছে। ফেস ভ্যালু মানে প্রতি শেয়ারের গায়ে লেখা মূল্য 100, তাহলে শুরুতে বসবে ফেস ভ্যালু অফ শেয়ার, এটার সাথে যোগ হবে ক্যাপিটাল প্রফিট মাইনাস কস্ট প্রাইস। তাহলে শুরুতে ফেস ভ্যালু অফ শেয়ার 1400 শেয়ার 100 করে 1,40,000 যোগ ক্যাপিটাল প্রফিট, যেটা আমরা ওয়ার্কিং 3-তে বের করলাম, এইসের অংশটা ওয়ার্কিং 4 করা হচ্ছে এইসের টাকা দিয়ে 54,600 লেস কস্ট প্রাইস। এই কস্ট প্রাইস মানে এই 1400 শেয়ারের ক্রয় মূল্য 1,56,000 টাকা দিয়ে আমরা ক্রয় করেছি,
তাহলে লেস কস্ট প্রাইস 1,56,000, 38,600 প্লাস ফিগারে আসলে ক্যাপিটাল রিজার্ভ, আর মাইনাসে আসলে মনে রাখবা গুডউইল। তাহলে প্লাসে আসলে ক্যাপিটাল রিজার্ভ, মাইনাসে আসলে গুডউইল। কমপ্লিট হলো ওয়ার্কিং 4। এই 3টা লাইন মুখস্থ করতে হবে, নিয়মে যা আছে দেখো অঙ্কে হুবহু তাই হয়েছে। ওয়ার্কিং 5 রেভিনিউ প্রফিটও ক্যালকুলেশন হতে পারে, লস হতে পারে, এটা ডিপেন্ড করবে ওয়ার্কিং 2-র উপরে। 2তে যদি প্রফিট পাই প্রফিট বলবো, লস পাইলে লস বলবো। তাহলে ওয়ার্কিং 2তে লস পেয়েছি, তাই আমরা বলছি রেভিনিউ লস ক্যালকুলেশন। শুরুতে কারেন্ট ইয়ার লস, এই টাকাটা কার টাকা? এসের টাকা। এসের লাভ ক্ষতি মানে দুইজন পাবে, জাস্ট এটা এখন শেয়ার অনুপাতে বন্টন করব। তাহলে শেয়ারের অনুপাত 7:3, তাহলে অনুপাত করার নিয়ম 8,000 গুণ 7 ভাগ 10, অনুপাতের যোগফল দিয়ে ভাগ, 5,600। এস পাবে 3 ভাগ 2,400। ওয়ার্কিং 5 কমপ্লিট হলো। ওয়ার্কিং 6 আন্ডারলাইজ প্রফিট। এই আন্ডারলাইজ প্রফিটটা সূত্র লেখা আছে 2টা। প্রফিটটা যদি অন কস্ট বলে তাহলে সূত্র, এই যে স্টকের ভ্যালু মার্কেট প্রাইস 4,000, তাহলে সূত্র অ্যামাউন্ট গুণ রেট বাই 100 যোগ রেট, তাহলে 100 সাথে 25 যোগ করলে 125, 800 টাকা। তাহলে প্রফিটটা যদি অন কস্ট বলে তাহলে অ্যামাউন্ট গুণ রেট বাই 100 যোগ রেট, আর অন সেলস বললে সরাসরি পার্সেন্ট। তাহলে এই 2টা সূত্র, আন্ডারলাইজ প্রফিটের 2টা সূত্র। ম্যাক্সিমাম অঙ্কেই কস্ট বলা থাকে, তাহলে অন কস্ট বললে অ্যামাউন্ট গুণ রেট বাই 100 যোগ রেট, 800 টাকা। এই প্রফিটটা কে করেছে সেটা বুঝতে হবে, এইস করেছে। এই প্রফিটটা এইস করেছে, বলছে যে সেন্ড বাই এইসের দ্বারা সেন্ড করা হয়েছে, এইস প্রদান করেছে। যে স্টকটা এইস প্রদান করেছে মার্কেট ভ্যালু তার 4,000, তাহলে স্টক এইস প্রদান করেছে মানে লাভটা এইসের, তাহলে লাভটা এইসের। এইসের প্রফিট মানে শুধু এইসই পাবে, এইসের প্রফিট মানে শুধুমাত্র এইসই পাবে, তাহলে এইসের প্রফিট অনলি এইস পাবে। তাহলে ওয়ার্কিং 6 আন্ডারলাইজ প্রফিট 800 টাকা কমপ্লিট হলো। এটা এইস পাবে মানে অনলি ওয়ার্কিং 8-এ যাবে, ওয়ার্কিং 8-এ বাদ যাবে। আর যদি এটা এস করতো তাহলে আবার এইগুলার মতো শেয়ার অনুপাতে ভাগ করতাম। তাহলে আন্ডারলাইজ প্রফিট কখনো 2জন পাবে, আবার কখনো 1জন পাবে। যদি এইস করে তাহলে শুধুমাত্র এইস পাবে, আর যদি এস করে তাহলে 2জনই পাবে, এইসও পাবে এসও পাবে। তখন ওয়ার্কিং 7 থেকেও বাদ যাবে, 8 থেকেও বাদ যাবে। ওয়ার্কিং 7 মাইনরিটি ইন্টারেস্ট ক্যালকুলেশন। এই 7 কার টাকা দিয়ে করব? এসের টাকা দিয়ে। তাহলে ওয়ার্কিং 7 এসের টাকা দিয়ে। এখানে রুলসের টোটালি 4টা কথা আছে, তো আন্ডারলাইজ প্রফিটটা তো হবে না, তাহলে এখানে 3টা কথা, নিয়মে যে 3টাই ঘটবে অলওয়েজ। শুরুতে ফেস ভ্যালু অফ শেয়ার, তাহলে ওয়ার্কিং 7 কার টাকা দিয়ে করছি? এসের টাকা। তাহলে এসের শেয়ার সংখ্যা কত আছে? আর 600, যেটা ওয়ার্কিং 1-এ আছে। 1-এ করা আছে 600 শেয়ার, 600 গুণ 100 60,000। এর সাথে যোগ হয় ক্যাপিটাল প্রফিট, যেটা ওয়ার্কিং 3-তে আছে, এই এসের অংশটা 23,400। ওয়ার্কিং এখানে মাইনাস হবে। ওয়ার্কিং 5-এর রেভিনিউ লস পেয়েছি, রেভিনিউ প্রফিট হলে যোগ হতো, লস হয়েছে তাহলে বাদ যাবে, মাইনাস রেভিনিউ লস 2,481,000। নিয়মে এই 3টা কথা অলওয়েজ ঘটবে, যতগুলো অঙ্ক করব এই 3টা অলওয়েজ ঘটবে। আর আন্ডারলাইজ প্রফিট যদি এস করতো তাহলে এসের থেকে বাদ যেত, এসের অংশটুকু বাদ যেত। তাহলে মনে রাখবো এই 3টা কথা, ফেস ভ্যালু অফ শেয়ার যোগ ক্যাপিটাল প্রফিট যোগ রেভিনিউ প্রফিট, কিন্তু এখানে রেভিনিউতে লস হয়েছে তাই বাদ যাচ্ছে। তাহলে প্রফিট হলে যোগ, লস হলে বিয়োগ। কমপ্লিট হলো 81,000। ওয়ার্কিং 8 প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ক্যালকুলেশন। এখানে নিয়মে 3টা কথা আছে, অলওয়েজ 3টা ঘটবে। সেই 3টা কথাটা না মুখস্থ থাকতে হবে, প্রত্যেকটা অঙ্ক একরকম। এই জন্য বলেছে এই 2 নম্বর অঙ্কটা পারলে সব পারবা। নিয়মে 3টা কথা কি কি আছে? শুরুতে বসবে এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এই সেট টাকা। ওয়ার্কিং 8 কার টাকা দিয়ে করতে হয়? এই সেট টাকা দিয়ে। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এইসের ঘর থেকে নেব 2,80,000। এটার সাথে যোগ হবে ক্যাপিটাল প্রফিট, যা ওয়ার্কিং 3-তে লেখা আছে, আর বাদ যাবে রেভিনিউ লস, সরি ভুল বলেছি, ক্যাপিটাল না, ক্যাপিটাল প্রফিট তো আমাদের ওয়ার্কিং 4-এ চলে গেছে। তাহলে এখানে বসবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, সাথে যোগ হবে রেভিনিউ প্রফিট, কিন্তু রেভিনিউ লস হয়েছে তাই বাদ যাচ্ছে, আর বাদ আন্ডারলাইজ প্রফিট। অলওয়েজ এই 3টা কথা, 2,73,600। তাহলে ওয়ার্কিং 8-এ 3টা কথা আছে নিয়মে, প্রত্যেকটা অঙ্কে 3টাই ঘটবে, কখনো চেঞ্জ হবে না। প্রথমে বসবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, তারপর বসবে রেভিনিউ প্রফিট, তো লস হইলে বাদ যাবে, আর আন্ডারলাইজ প্রফিট অলওয়েজ বাদ যাবে। 8টা ওয়ার্কিং কমপ্লিট হলো। এই অঙ্কের মেন হলো 8টা ওয়ার্কিংস। এই ওয়ার্কিংগুলো বুঝতে পারলে ব্যালেন্স শিট সহজ। তাহলে ব্যালেন্স শিট আমাদের প্রশ্ন যেমন সমাধান তেমন। এই 8টা ওয়ার্কিং থেকে আমরা নিয়মে বলছিলাম 4টা ওয়ার্কিং ব্যালেন্স শিটে যাবে। কি কি যাবে? ওয়ার্কিং 4, 6, 7, 8।
4 গুডউইল পাইলে অ্যাসেট, ক্যাপিটাল রিজার্ভ পাইলে দায়। 6 অলওয়েজ অ্যাসেট পাশে স্টক থেকে বাদ যাবে, আর 7 8 অলওয়েজ দায় পাশে বসবে। আমাদের ব্যালেন্স শিটের যে এন্ট্রিগুলো আছে, এই ব্যালেন্স শিটের এন্ট্রিগুলো যে কোনো এক জায়গায় বসবে। যেগুলো ওয়ার্কিংয়ে চলে গেছে সেগুলো আর ব্যালেন্স শিটে আসবে না, আর যেগুলো ওয়ার্কিংয়ে যায়নি সেগুলোই এখন ব্যালেন্স শিটে যাবে। আর সমন্বয়ের তথ্যগুলো 2 বার বসে। ওকে, তাহলে শুরুতেই আমরা একটা ব্যালেন্স শিটের ছক কেটে নেব। লাইবিলিটিস টাকা, অ্যাসেট টাকা, এভাবে আমরা ছক কেটে নিব। 2টা টাকার ঘরও করতে পারো। কনসোলিডেটেড ব্যালেন্স শিট, লাইবিলিটিস টাকা টাকা, এটা হচ্ছে ওয়ার্কিংয়ের ঘর, অ্যাসেট টাকা টাকা। তাহলে শুরুতেই আমরা যদি লাইবিলিটিস পাস করি, শুরুতে শেয়ার ক্যাপিটাল, তাহলে শেয়ার ক্যাপিটাল এই সেট টাকাটা যাবে অনলি। ওয়ার্কিংয়ে এই এসের টাকা চলে গেছে। যখন ওয়ার্কিং আমরা 4 করেছি তখন ফেস ভ্যালু অফ শেয়ার 1400 শেয়ার 100 টাকা করে 1,40,000 বসছে। ওয়ার্কিং 7 যখন করেছি 600 শেয়ার 100 টাকা করে 60,000 টাকা বসছে। টোটাল 2 লাখ ওয়ার্কিংয়ে চলে গেছে। তাহলে ব্যালেন্স শিটের এন্ট্রি একবার বসে, তাহলে 2 লাখ ওয়ার্কিংয়ে চলে গেছে, তাহলে আর যাবে না, শুধু এই 10 লাখ টাকা বসবে। তাহলে শুরুতেই শেয়ার ক্যাপিটাল 10 লাখ। তাহলে মনে রাখবা এসের ক্যাপিটাল কখনোই ব্যালেন্স শিটে আসবে না, কারণ এটা অলওয়েজ ওয়ার্কিংয়ে চলে যায়। এবার আছে দেখো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এটা ওয়ার্কিংয়ে চলে গেছে, আর যাবে না। প্রফিট আপ টু ডিসেম্বর 4 সাল, এটা ওয়ার্কিংয়ে চলে গেছে, যাবে না। লস ওয়ার্কিংয়ে চলে গেছে, যাবে না। বিলস পেয়েবলের এই 6,000 টাকা, এটা বিলস পেয়েবলের 6,000, এটার সমন্বয় আছে 5 নাম্বার। বিলস অফ এস লিমিটেড আর পেয়েবল অনলি টু এইস। তাহলে এস আর এইসের মধ্যে লেনদেন হলে তাকে ইন্টার ট্রানজ্যাকশন বলে। এস এবং এইসের মধ্যে লেনদেন হলে তাকে ইন্টার ট্রানজ্যাকশন বলে। এখন বিলসের সমন্বয় মানে বিল রিসিভেবল আর বিলস পেয়েবল, এই দুইজনের মধ্যে সমন্বয় হবে। টাকার পরিমাণ সমন্বয়ে বলা নাই, তাহলে যেই টাকাটা কম, এই পাশে আছে 10,000, এই পাশে আছে 6,000। কম টাকাটা সমন্বয়ের টাকা, কম টাকাটা হলো সমন্বয়ের। তাহলে উভয় পাশে 6,000 বাদ দেবো। বিল রিসিভেবল থেকে বাদ দেবো 6, বিলস পেয়েবল থেকেও 6। আমরা দায় পাশ করতেছি, তাহলে এখন লিখবো বিলস পেয়েবল 6 লেস ইন্টার ট্রানজ্যাকশন 6, ইন্টার ট্রানজ্যাকশন 6, আউটে নীল। এরপর কি আছে জেনারেল রিজার্ভ। তাহলে জেনারেল রিজার্ভ আমাদের এসের টাকাটা ওয়ার্কিং 3-তে চলে গেছে। জেনারেল রিজার্ভ এসের 40,000 ওয়ার্কিং 3-তে চলে গেছে, তাহলে বসবেই 1,10,000 অনলি এই সেটটা। তাহলে এসের টাকা অলওয়েজ ব্যালেন্স ওয়ার্কিংয়ে চলে যায়। এসের জেনারেল রিজার্ভের টাকা অলওয়েজ কোথায় বসে? অলওয়েজ ওয়ার্কিংয়ে চলে যায়, তাহলে ব্যালেন্স শিটে কখনোই আসবে না। তাহলে আসবে অনলি 1,10,000। জেনারেল রিজার্ভ এই সেট টাকা, জেনারেল রিজার্ভ এইস 1,10,000, জেনারেল রিজার্ভ এইস 1,10,000। সানড্রি ক্রেডিটর্স আছে এখানে 12, এই ফিগারটা আমাদের দেখা যাচ্ছে না কত আছে, এইটা হচ্ছে 16, তাহলে এখানে 4,000 হবে। 12 আর এখানে একটা ফিগার আসবে 4,000, তাহলে 12,000, এটা 4,000। সানড্রি ক্রেডিটর্স 12 আর 4 16,000। এবার সমন্বয় 3-এ দেখো সানড্রি ডেপ্টর্স ইনক্লুড 3, তাহলে দেনাদারের অন্তর্ভুক্ত মানে ফ্রম এস, পাওনাদারেরও অন্তর্ভুক্ত। তাহলে এই টাকাটা দেনাদার থেকেও বাদ দিতে হবে, পাওনাদার থেকেও বাদ দিতে হবে। মনে রাখবা ইন্টার ট্রানজ্যাকশন অলওয়েজ বিয়োগ হয়। তাহলে দেনাদারের অন্তর্ভুক্ত মানে দেনাদার থেকেও বাদ, পাওনাদার থেকেও বাদ। কারণ দেনাদার পাওনাদার দেখো ভাই ভাই, আমি তোমাদের কাছে টাকা পাবো, তাহলে আমি হলাম পাওনাদার, তোমরা হলে দেনাদার। তাহলে আমি কমলে তোমরা যদি পরিশোধ করে দাও এবার, তাহলে দেনাদারও কমবে, পাওনাদারও কমবে। আবার যদি নতুন করে ঘটনা ঘটে, তাহলে দেনাদারও বাড়বে, পাওনাদারও বাড়বে। তার মানে দেনাদার পাওনাদারের মধ্যে সমজাতীয় সম্পর্ক। তাহলে লেস ইন্টার ট্রানজ্যাকশন 3,000, আউটে 13,000। লেস ইন্টার ট্রানজ্যাকশন 3, আউটে 13। দেখো আমাদের প্রশ্ন শেষ, সমাধানও শেষ। এখন ওয়ার্কিংগুলো বসানোর পালা। ওয়ার্কিং 4-এ ক্যাপিটাল রিজার্ভ পাইলে দায়, গুডউইল পাইলে অ্যাসেট, তো ক্যাপিটাল রিজার্ভ পেয়েছি, দায় পাশে বসবে। ক্যাপিটাল রিজার্ভ ওয়ার্কিং 4 38,600। ওয়ার্কিং 6 অলওয়েজ অ্যাসেট পাশে বসবে, আর 7 8 অলওয়েজ দায় পাশে বসবে। তাহলে 7 8 বসায় দাও। ওয়ার্কিং 7 ওয়ার্কিং 8 মাইনরিটি ইন্টারেস্ট প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। অ্যাসেট দায় পাশ কমপ্লিট হলো 15,16,200। সেমভাবে অ্যাসেট পাশ, প্রথমে ফিক্সড অ্যাসেট আছে, তো এর সমন্বয় আছে এই যে ফিক্সড অ্যাসেট আন্ডার ভ্যালুড কম মূল্যে লেখা হয়েছে, তাহলে এটা যোগ করে দিব। তাহলে ফিক্সড অ্যাসেট এইচ প্লাস এস 9,48,000 যোগ আন্ডার ভ্যালুড অ্যাসেট 4,000। তাহলে এই দুটোর কোনোটাই ওয়ার্কিংয়ে যায়নি, তাই দুইটাই যোগ হবে। যোগ আন্ডার ভ্যালুড অ্যাসেট 4, এটা ওয়ার্কিংয়ে একবার গেছে, ওয়ার্কিং 3-তে একবার গেছে, আরেকবার ব্যালেন্স শিট, প্রত্যেকটা সমন্বয় 2 বার, তাহলে 9,52,000। ইনভেস্টমেন্ট এটা ওয়ার্কিং 4-এ চলে গেছে, আর যাবে না। স্টক কোথাও যায় না, এই দুটোই বসবে,
তাহলে স্টক এইচ প্লাস এস 3,90,000, ওয়ার্কিং 6 অলওয়েজ এই স্টক থেকে বাদ যাবে, তাহলে লেস আনরিয়ালাইজ প্রফিট নামে 800 বাদ যাবে, তাহলে ওয়ার্কিং 6 অলওয়েজ অ্যাসেট পাশে স্টক থেকে বাদ যাবে, ওয়ার্কিং 6 অলওয়েজ অ্যাসেট পাশে স্টক থেকে বাদ যাবে, তাহলে 800 টাকা, আনরিয়ালাইজ প্রফিট 800 টাকা, 3,89,200। এবার হচ্ছে ডেপ্টর্স, তাহলে ক্রেডিটর্সের সাথে যেমন 3,000 সমন্বয় হয়েছে, ডেপ্টর্স থেকেও সমন্বয় হবে, তাহলে ডেপ্টর্স এইচ প্লাস এস 1,40,000, লেস ইন্টার ট্রানজ্যাকশান 3,000, আউটে 1,37,000। বিল রিসিভেবল এর সাথে সমন্বয় ছিল, বিলস পেয়েবলের সাথে যেটা সমন্বয় রিসিভেবলও সেটা সমন্বয়, তাহলে বিল রিসিভেবল 10, লেস ইন্টার ট্রানজ্যাকশান 6, আউটে 4। ক্যাশ ইন হ্যান্ড কোনো সমন্বয় নেই, ডাইরেক্ট বসবে, ক্যাশ ইন হ্যান্ড ডাইরেক্ট বসবে, 34,000, এইচ প্লাস এস 34। টোটাল এন্ট্রি, প্রশ্ন শেষ সমাধানও শেষ, প্রশ্ন শেষ সমাধানও শেষ, টোটাল যোগফল 15,16,200, অলওয়েজ মিলে যাবে, অলওয়েজ ব্যালেন্স শিট মিলে যাবে। ওকে, পুরো ব্যালেন্স শিটের ফরম্যাটটা এমন হবে, আমরা ভেঙে ভেঙে দেখাইছি বলে একবারে পূর্ণাঙ্গটা দেখাচ্ছি, এই যে এইভাবে পরপর সাজাই দিবা, 15,16,200 কমপ্লিট হলো। আশা করি বুঝতে পারছো। এই 2 নম্বর অঙ্কটা পারলে পুরো চ্যাপ্টার পারবা, এই 2 বারবার প্র্যাকটিস করতে থাকো, এই একটা অঙ্ক বারবার করো, এটা পারলেই সব পারবা, যেভাবেই পরীক্ষায় আসুক না কেন করতে পারবা। আজকের ক্লাসটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।